স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান? সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। নমস্কার, আপনারা দেখছেন ক্যাম্পেইন কলিং মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ, এবং আজ আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য রন্তিদেব সেনগুপ্ত, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজিত রায়। আপনাদের দুজনকে স্বাগত ক্যাম্পেইন কলিং এ। প্রথমে সুজিত, আপনার কাছে যাব। করোনা পরবর্তী সময় নির্বাচন হতে চলেছে। এই করোনা সিচুয়েশন অনেক বিষয় পাল্টে দিয়েছে। একদিকে যেমন আমাদের নিউ নর্মালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেক হিসাব নিকেশ পাল্টে দিয়েছে। সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে। মোটামুটি ভাবে 21-এর নির্বাচনে কোন কোন ইস্যুগুলো বড় হয়ে আসতে চলেছে? 21-এর নির্বাচন হিসেব মতো মে মাসে হওয়া উচিত, 2021-এ। এখন মে মাসে হবে কি হবে না সেটা এখনো শিওর নয়, কারণ এই করোনা পরিস্থিতির জন্য হয়তো নির্বাচন কিছুটা পিছোতেও পারে। কিন্তু পিছোক আর না পিছোক, ভোটের দামামাটা বেঁধে গেছে। ভোটের দামামাটা যেহেতু বেজে গেছে, সেহেতু এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে যে ভোটটা কেমন ভাবে হবে, ভোটের পার্টিসিপেশন, ভোটার এবং ভোটে নির্বাচনে অংশগ্রহণকারী ক্যান্ডিডেটরা তারা কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কতখানি স্বাধীনভাবে পার্টিসিপেট করতে পারবেন। এবং শেষ পর্যন্ত সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ভোটের ফলাফল। এটা এই মুহূর্তে মানে খুব পরিষ্কার ভাবে এখনো পর্যন্ত উঠে আসেনি, ঠিক কথাই, কিন্তু কানাঘুষো লোকের মধ্যে শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় জল্পনা শুরু হয়ে গেছে, পাড়ার অলিতে গলিতে আড্ডায় আলোচনা শুরু হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে গোটা পৃথিবীর পরিস্থিতি পাল্টে গেছে, ভারতবর্ষের পরিস্থিতি পাল্টে গেছে, করোনা আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিও পাল্টে গেছে। আমাদের সামাজিক অবস্থান, আমাদের অর্থনৈতিক অবস্থান, আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থান সবগুলোই কিন্তু একটা জটিলতার মধ্যে চলে গেছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ভোটে যেতে হবে। সুতরাং সেইটা কিভাবে হবে না হবে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো। বেশ, আপনি দুটো শব্দ এখানে ব্যবহার করলেন, কেমন ভাবে হবে আর ভোটের অংশগ্রহণ। আমি দুটো শব্দই নিলাম এখান থেকে। কেমন ভাবে হবে সেই বিষয়টা পরে আসছি, ভোটে অংশগ্রহণ রন্তিদার কাছে আসবো। রন্তিদার সাথে এর আগেও আলোচনা হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছিল। মোটামুটি ভাবে আমরা যেটা দেখেছি ছোটবেলা থেকে, মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও নির্বাচন মূলত দ্বিমুখী লড়াই হয়েছে। একটা সময় হয়েছে বাম কংগ্রেস, একটা সময় হয়েছে বাম তৃণমূল কংগ্রেস। এখানে দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেসের মধ্যে 2016তেও যে বিষয়টা দেখা যায়নি, 2021-এর নির্বাচনের আগে দুপক্ষের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে আন্তরিক জোট। বিধান ভবনে বাম নেতৃত্ব যাচ্ছেন, ফরওয়ার্ড ব্লক অফিসে কংগ্রেস নেতৃত্ব যাচ্ছেন। তাহলে কি ত্রিমুখী লড়াই হতে চলেছে? এক নম্বর প্রশ্ন আপনার কাছে রন্তিদা। ত্রিমুখী লড়াই হলে সেক্ষেত্রে আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জ বিষয়টা? প্রথমত যে লড়াইটা কিন্তু দুটি পক্ষের ভেতরেই প্রধানত সীমাবদ্ধ থাকবে, একটি ভারতীয় জনতা পার্টি আর একটি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক দল। কংগ্রেস সিপিএম একটি জোট করেছে বটে, কিন্তু সেই জোট নির্বাচনে, সেই জোট যে একটা খুব বড় ভূমিকা নেবে বা সেই জোট যে একটা খুব বিরাট চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে বা সেই জোট যে খুব নির্ণায়ক ভূমিকা পালন করবে এমন কিন্তু নয়। 2000 এর আগের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম কংগ্রেস এবং বামপন্থীদের একটি এরকম এই জোটের নামে সমঝোতা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল যে শেষ পর্যন্ত যে কংগ্রেসের যে ট্র্যাডিশনাল ভোটার তারা কিন্তু ওখানে বামপন্থীদের ভোট দেয়নি। আর এবারের নির্বাচনে মানুষ দেখবে যে তৃণমূল কংগ্রেসকে কারা হারিয়ে দিতে পারে, ফলে তৃণমূল বিরোধী ভোটটা কিন্তু সেই পক্ষের দিকে যাবে। এবং এখনকার রাজনৈতিক পরিস্থিতি যদি দেখেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর ক্ষমতা একমাত্র ভারতীয় জনতা পার্টির রয়েছে, কংগ্রেসেরও নেই, বামপন্থীদেরও নেই। ফলে এই যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যে ভোটাররা ভোট দেবে
যারা মনে প্রাণে স্থিরই করে রেখেছেন যে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, এর ভেতর কিন্তু কংগ্রেস এবং সিপিএম এরও বহু সমর্থক আছেন, তারা কিন্তু ভোটটা ভারতীয় জনতা পার্টিকেই দেবে। আমি জানি, আমি আমার ব্যক্তিগত বিভিন্ন যে আলাপচারিতা হয় তার মধ্যে সবাই তো বিজেপির সমর্থক থাকে তার নয়, অনেক বামপন্থী এবং কংগ্রেস মনোভাবাপন্ন মানুষ আছেন, তারাও বলছে যে ভোটটা বিজেপিকে না দেওয়া ছাড়া কোনো উপায় নেই, বাম এবং কংগ্রেস জোটকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে তৃণমূলের বিরুদ্ধে, এটা তারা মনে করছেন এবং বলছেন একান্ত আলোচনায়। এরকম কিন্তু বহু মানুষ তারা বাম কংগ্রেসের সমর্থক হলেও ভোটটা বিজেপিকেই দেবে। সেক্ষেত্রে দেখবেন লড়াইটা শেষ পর্যন্ত বিজেপি বনাম তৃণমূল হবে, বাম কংগ্রেস থাকবে হয়তো লড়াইয়ে থাকবে না, মানে ভোটের ব্যালট পেপারে তাদের নাম থাকবে, কিন্তু তার বেশি কিছু প্রভাব তারা নির্বাচনে বিস্তার করতে পারবে বলে আমার অন্তত মনে হয়। সুজিত দা সহমত রন্তিদার সঙ্গে? না, সহমত বলতে একটা কথা তো পরিষ্কার যে প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কারণ 2018 যে রাজনৈতিক পরিস্থিতি আমাদের রাজ্যে ছিল, এই গত 2 বছরের মধ্যে সেই রাজনৈতিক পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এটা ঘটনা যে তৃণমূল কংগ্রেস থেকে নানা রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে তারা মানুষকে ভুল বুঝি হোক বা মানুষের সামনে উন্নয়নের নজির রেখে হোক, যে কোনো ভাবে হোক মানুষের ভোটটা পাওয়ার চেষ্টা করছে। এবং তারা সবাই জানে যে প্রশান্ত কিশোরের মতো ভোট বিশেষজ্ঞকেও আনিয়ে নিয়ে তারা চেষ্টা করছেন যে ভোট বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এটা ঘটনা যে 2011 সিচুয়েশন বা 2016 যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু 2018 পর পরিবর্তন হয়েছে। এখন কিন্তু মমতার যে দল তৃণমূল, সেটা কিন্তু আর তৃণমূল দল বলে কেউ মনে করে না, এটাকে সবাই মনে করে যে একটা সার্কাস। প্রবলেমটা এই জায়গায় প্রবলেমটা বলতে কি, এটা আমার হয়তো কথাটা শুনলে মনে হবে যে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কিন্তু ঘটনা এটাই যে 11 সালে মানুষ যেভাবে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, যে আশা রেখে মানুষ ক্ষমতায় এনেছিল, সেই জায়গা থেকে তৃণমূল অনেকটা দূরে সরে গেছে। তার অনেকগুলো কারণ। এক হচ্ছে তার রাজনীতিটাই ভুল, 2 হচ্ছে তার দুর্নীতির সীমা পরিসীমা নেই, 3 হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বা শাসক দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা রাজনীতিটাকে আঁকড়ে রাখছে। ফলত তার দলে যারা রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রয়েছে তারা অসন্তুষ্ট হচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে বিজেপির হাতে রাজনৈতিক একটা কার্ড, রাজনীতির তাসটা তুলে দেওয়া হয়েছে। 2018-তে তার রেজাল্ট আমরা অনেকটাই দেখেছি, 2021-এ হয়তো আরেকটু বেশিই দেখি। কিন্তু এইখানে একটা কথা আছে যেখানে আমি রন্তিদেব সেনগুপ্তর সঙ্গে একটু ডিফার করব, যেটা হচ্ছে যে ডেফিনেটলি প্রতিপক্ষ দুটো দল, তৃণমূল এবং বিজেপি। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ ভোট দেওয়ার সময় এটাও ভাববে যে বিজেপিকে আমি ভোট দেব কাকে দেখে, বিজেপির মুখটাকে, বিজেপির নেতৃত্বে, রাজ্যের নেতৃত্বে কারা রয়েছে। এই জায়গাটা কিন্তু একটা খুব ভাইটাল জায়গা, যেটা বিজেপিকে মানুষের কাছে উত্তর দিতে হবে যে আমি ভোট চাইছি আপনাদের কাছে কোন কারণে। কেন্দ্রে আমার বিশাল সংখ্যক মেজরিটি রয়েছে, তার ফলে আমি কেন্দ্রে রাজত্ব করছি, আমার বিভিন্ন রাজ্যে আমার সরকার রয়েছে বিজেপি বলছে। কিন্তু কেন্দ্র যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কতটা কি দিতে পেরেছে সেটাও কিন্তু মানুষ হিসেব করছে। এর সঙ্গে মিশছে কি? এর সঙ্গে মিশছে কংগ্রেস, বাম এবং সমস্ত অপোজিশন দলের অনেকটাই অতিরঞ্জিত প্রচার। সেই প্রচারের মুখোমুখি দাঁড়িয়ে, পার্টিকুলারলি আমি আজকের পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলছি, পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্ব সেই প্রচারের মুখে সঠিক লড়াইটা দিতে পারেনি এখনো পর্যন্ত। আগামী 2-4 মাসের মধ্যে পরিস্থিতি কোথায় দাঁড়াবে আমি বলতে পারব না, কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত বিরোধী প্রচারগুলো চলছে, সেই প্রচারগুলোর মুখোমুখি জবাব এখনো কিন্তু বিজেপি নেতারা দিতে পারছেন না। এই জায়গাটা দাঁড়িয়ে ভাবতে হবে যে মানুষ আবার কংগ্রেস সিপিএম এর দিকে ঝুঁকবে না তো, এইটা কিন্তু একটু ভাববার ব্যাপার আছে। এই বিষয়ে আরো কিছু আলোচনা করতে হবে।
হ্যাঁ রঞ্জিত, আপনার কাছে আসবো। দুটো বিষয় এখানে সুজিতদা তুললেন, আপনাদের মুখকে আর দ্বিতীয়ত প্রচার। প্রথমত প্রচারটা নিয়ে বলি যে হ্যাঁ, কংগ্রেস এবং বামপন্থীরা তো কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সর্বত্রই বিভিন্ন ইস্যু নিয়ে তারা এটা বরাবর দেখা গেছে তারা অনেক মিথ্যা প্রচার করে, বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের ভিতর, এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষ একটু বিভ্রান্ত হয় তাদের প্রচার, এটা অস্বীকার করা যায় না। তো সেই জায়গা কিন্তু এখন অনেকটা কেটে গেছে। মানুষ কিন্তু এখন যে পুরোপুরি বামপন্থী বা কংগ্রেসীদের প্রচারে বিশ্বাস করে তাও নয়। এটাও ঠিক, হয়তো এখানে আমরা অনেকগুলো ইস্যুতে আরো প্রচার জোরদার করা উচিত ছিল, যেটা হয়তো আমাদের পক্ষে এখনো গুছিয়ে করা সম্ভব হয়নি। তবে ভারতীয় জনতা পার্টি কিন্তু যে নির্বাচনী কৌশল রচনা করছে বা যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু আমরা আমাদের বক্তব্য তুলে ধরার প্রচার করার ক্ষেত্রে অনেকগুলি আমরা পরিকল্পনা করেছি। সবকিছু আমি এখানে রাজ্য কমিটির সদস্য হিসেবে প্রকাশ্যে আলোচনা করতে পারি না। তো আমরা অনেকগুলি কৌশল রচনা করেছি, কি কি বিষয় নিয়ে আমরা প্রচারের কাছে যাব মানুষের কাছে। শুধু তো মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ বললে হবে না। বিজেপি ক্ষমতায়, কেন বিজেপিকে ক্ষমতায় আনবে রাজ্যের মানুষ? বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের জন্য কি করবে তার একটা পরিকল্পনা আমাদের দিতে হবে মানুষকে, তার একটা ভিশন ডকুমেন্ট মানুষের কাছে দিতে হবে। সেইগুলি আমরা তৈরি করছি, যে আমরা প্রতিটি ক্ষেত্রে কি অবদান থাকবে, শিল্পের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, যে বিজেপির কি অবদান থাকবে সেগুলো আমরা তৈরি করছি। বা যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা মিথ্যা প্রচার করলো কংগ্রেস এবং বামপন্থীরা। আসলে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি, তাতে কি সুবিধা হবে মানুষের, এটা যে কোনো মুসলমানদের প্রতি এটা যে কোনো রকম অন্যায় আচরণ করবে না এই অ্যাক্ট, সেগুলো তুলে ধরা হবে। এরকম নানা রকম আমাদের প্রচারের কৌশল আছে। এখন একটা সমস্যা আছে যে এই রন্তি, আমি একটু ইন্টারেক্ট, সেটা হচ্ছে যে যখন 2019-এ যখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি আবার ক্ষমতায় এলো, সেই সময় একটা বাজেট রচনা হয়েছিল। সেই বাজেটটার মধ্যে অনেকগুলো নতুন দিশা দেখা যাচ্ছে, এবং এই দিশাগুলো প্রত্যেক রাজ্যের পক্ষে ভয়ঙ্কর একটা উৎসাহ জুগিয়েছে। কিন্তু তারপর করোনা পরিস্থিতি এসে সেই টোটাল পরিস্থিতিটাকেই পাল্টে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি যেভাবে লড়াই করার জায়গায় রয়েছে কিন্তু লড়াই করতে পারছে না, এই জায়গাটায় দাঁড়িয়ে নতুন করে প্রচারের জায়গায় আমার পশ্চিমবঙ্গকে বিজেপি কি দিতে পারবে কি দিতে পারবে না, সেগুলো এখনই কি ঠিক করা সম্ভব, যেটা আমাদের 2021-এর ভোটে বিজেপিকে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে পারবে? না, আমি যেটা বলছি প্রথমত হচ্ছে যে করোনা পরিস্থিতির জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে, আমাদের না সবারই অসুবিধা হয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের প্রচারের কাজ আটকে গেছে, অনেক পরিকল্পনা ছিল কেন্দ্র সরকারের, সেগুলো রূপায়িত করতে দেরি হচ্ছে বা করা যায়নি। অনেক প্রকল্প তো এখানে চালুই করতে দিল না কেন্দ্র সরকার, যেমন আয়ুষ প্রকল্প চালুই করতে দিল না এখানে রাজ্য সরকার। তো এইগুলো এই বাধা বিপত্তির মধ্যে পড়েছে, এবং করোনা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ভাবে আবার ভাবতে হচ্ছে, কারণ এখন তো পুরো পৃথিবীটাই বদলে গেছে, পুরো পরিস্থিতিটাই বদলে গেছে। ফলে এখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে অনেক কিছু। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিছু পরিকল্পনা রচনা করতে হচ্ছে। এই যে করোনা বা আমফানের পর পশ্চিমবঙ্গের মানুষ যে যেরকম সরকারি গাফিলতি দেখলেন এবং যে দুর্দশায় পড়লেন, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের যেমন করোনা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের প্রথম চাহিদা হচ্ছে কর্মসংস্থান, প্রথম চাহিদা, অন্য কিছু নয়, কর্মসংস্থান। এই কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের কি পরিকল্পনা আছে, এগুলো মানুষের কাছে আমাদের বলতে হবে। এগুলো এড়িয়ে গেলে বা সরে গেলে চলবে না। তো সেই পরিকল্পনাগুলো আমরা করেছি, সেগুলো নিয়ে আমরা এখন এই করোনা পরিস্থিতিতে হয়তো অত মানুষের কাছে অতভাবে পৌঁছতে পারছি না, কিন্তু আস্তে আস্তে আমরা ফিজিক্যালি যে প্রচার যেটা বলে, মানুষের কাছে যাওয়া, সভা সমিতি করা, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, আমাদের বক্তব্য পৌঁছে দেওয়া, সেটা কিছুদিনের ভেতরে আমরা কিন্তু শুরু করব, এবং আমরা আশা করি যে হয়তো এর ভেতরেই আমরা সেই কাজ শুরু করে দেবো। আমাদের নেতারা ইতিমধ্যেও বেরিয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, এবং এ রাজ্যের মানুষ, এই রাজ্যে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটেছে এটা তুলে ধরা, এবং মানুষের ভেতর একটা মানুষ তো পরিবর্তন করেছিলেন একটা অন্য ইচ্ছা নিয়ে। মানুষ চেয়েছিলেন একটা স্বচ্ছ প্রশাসন পশ্চিমবঙ্গে আসবে, কিন্তু মানুষ পরিবর্তন করার পর দেখলেন 2011 সালে যে প্রশাসন এলো সেটা আরো অস্বচ্ছ। তো মানুষের কাছে আমরা যে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলবো,
আমাদের তো মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে মানুষকে যে দেখো আমরা এই ভাবনা চিন্তা করেছি। আর যেটা আপনি বললেন মুখ, প্রথমত হচ্ছে বিজেপি কাকে সামনে রেখে, মানে বিজেপির তো মুখ্যমন্ত্রী প্রজেক্ট ভাবে করেন না, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কিছু ভাবনা আছে, রাজ্য নেতৃত্বের কিছু ভাবনা আছে। নির্বাচনের আগে দেখতে পাবেন যে আমরা কিভাবে আমাদের দলটাকে সাজিয়ে কিভাবে কাদের সামনে রেখে আমরা নির্বাচনে লড়ছি, সেটা সবই দেখা যাবে। সে সবগুলোই আমাদের মোটামুটি একটা পরিকল্পনা করাই আছে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য হয়তো এখনো সেভাবে আমরা নামতে পারছি না, কিন্তু কিছুদিনের ভেতরে পরিষ্কার হয়ে যাবে বিজেপি কিভাবে লড়তে চলেছে। ফলে যখন নির্বাচন আরো কাছে এগিয়ে আসবে, যেটা সুজিত বললো, যে এটা আমারও মনে হয় যে এখন যে পরিস্থিতি, করোনার পরিস্থিতি তো এখনো সম্পূর্ণ স্বাভাবিক হতে আরো বেশ কয়েক মাস লাগবে। ফলে মে মাসে নির্বাচন করতে পারবে কিনা নির্বাচন কমিশন, সেটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে, একটা সংশয় রয়েছে যে আদৌ করা সম্ভব হবে না। আর করলেও এবার তো আর মানে নতুন এক কোন রকম পদ্ধতি বার করতে হবে নির্বাচন কমিশনকে। এই নিউ নর্মালে নতুন করে পদ্ধতি দিয়ে এবার নির্বাচন হবে, এটা আমরা আগে দেখি। ফলে তার আগে কিন্তু মানুষ দেখে যাবেন যে বিজেপি কিভাবে নামছে নির্বাচন করতে, কারা বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দেখলে মানুষ বিজেপির ওপর আস্থা রাখবে। বিষয়টা হচ্ছে আমরা 2016 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জিতেছে, কিন্তু এটা ঘটনা যে বিজেপির 10%-এর ওপর ভোট ছিল। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতেছিল তখন কিন্তু অনেক বেশি ভোটে জিতেছিল। কিন্তু একটা সত্যি যেটা তৃণমূল কংগ্রেস হয়তো স্বীকার করবে না, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো পজিটিভ ভোটে যেতে, সম্পূর্ণ নেগেটিভ ভোটে। নেগেটিভ ভোট বলতে লেফট ফ্রন্টের বিরুদ্ধে ভোটটা পড়েছিল, তৃণমূলকে ভালোবেসে ভোটটা কেউ দেয়, একটা অল্টারনেট সামনে দরকার ছিল, সেইভাবে বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, কারণ তখনও বিজেপি এত স্ট্রং ছিল না। এবছর 11 কথা বলছেন আপনি? হ্যাঁ, 11 কথা বলছেন, 2011 কথা। 11 কথা, ঠিক আছে। এবারে 2021-এ মানুষের সামনে একটা অল্টারনেট চলে এসছে, সেটা হচ্ছে বিজেপি, যার জন্য আমরা বারবার বলছি যে প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এবারও মানুষের যা মতিগতি দেখা যাচ্ছে, মানুষের সঙ্গে কথা বলে যা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূল বিরোধী হয়েছে তারা, কারণ তারা বুঝতে পারছে যে এই সরকারটাকে ভালোবাসার কোনো জায়গা নেই, সুতরাং কাউকে একটা ভোট দিতে হবে, আমার সামনে অল্টারনেট হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি আবার সেই আগের মতোই, তৃণমূল কংগ্রেস যেভাবে নেগেটিভ ভোটে জিতেছিল, বিজেপিও সেইভাবে নেগেটিভ ভোটেই জিতে। যদি তাই হয়, সেটা কিন্তু ইতিহাসের পুনঃসর্বণ হবে। যতক্ষণ না পজিটিভ ভোটে কোনো দল জিততে পারছে এবং সেই আস্থাটা সেই দলের প্রতি মানুষ রাখছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের ফলাফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি এই প্রসঙ্গে আমি একটু বলি যে আমি যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভুল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নেগেটিভ ভোটে জিতে এসেছিল, কিন্তু সেটাকে তিনি মানুষের একটা পজিটিভ সমর্থন পেতেই পারতেন যদি তিনি এই যে 8 বছর 9 বছর ক্ষমতায় কাটিয়ে দিলেন, এই সময়টা তিনি শুধু সিপিএম বিরোধিতায় নিজেকে আবদ্ধ না রেখে তিনি যদি কিছু সদর্থক মানে প্রচার, যেটাকে বলে আমরা পজিটিভ প্রচার, পজিটিভ কাজকর্ম এবং তার দলের যে ভিশনটা কি সেটা যদি তুলে ধরতে পারতেন, যে বিভিন্ন ক্ষেত্রে তার দলের ভাবনা চিন্তা কি। এখন মুশকিল হলো মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছরে তার কোনো দলের সরকারের কোনো ভিশন কেউ দেখে। ক্লাবকে টাকা দেওয়া তো ভিশন হতে পারে না, কোনো ক্লাবকে টাকা দেওয়া এটা কোনো ভিশন নয় কিন্তু সরকার। বরং উনি বড় বেশি ব্যস্ত দেখেছেন, আগে সিপিএম এর সমালোচনা করতেন, এখন বিজেপির সমালোচনা, এসবে ব্যস্ত দেখেছেন। কিন্তু তার যে সরকারের ভিশন কি, এটা কেউ জানে। বিজেপি এই রাজনীতিটা করতে চায় যে হ্যাঁ, এবার 2021-এর নির্বাচনে একটা বড় অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর বিতস্পন্দ, তারা বিজেপিকে ভোট দেবে। কিন্তু বিজেপি শুধু মমতার বিরোধিতা করেই যে ভোট চাইছে বা মমতার বিরোধিতা করেই তারা ক্ষমতায় আসছে এমন নয়। বিজেপি কিন্তু একটা পজিটিভ রাজনীতি করতে চাইছে। বিজেপি কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারকেও দেখবেন তারা পজিটিভ রাজনীতি করছে, কিন্তু বারবার নানা রকম গঠনমূলক কথাবার্তা তারা বলছে, এবং এখানেও বিজেপি একটা পজিটিভ রাজনীতি করছে। যেটা আমি বলছিলাম যে আমরা যখন প্রচারে যাবো মানুষের কাছে, আমরা এটা মানুষকে তুলে ধরবো যে আমরা কি করতে চাই ক্ষমতায় এলে। সেটাও আপনি দেখুন, সেটা আপনি বিচার করুন যে আমরা ধরুন শিক্ষাক্ষেত্রে আমরা কি করতে চাই,
আমরা শিল্প নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা, আমাদের কৃষি নিয়ে কি চিন্তা ভাবনা, আমরা এগুলো তুলে ধরবো মানুষের কাছে এবং বলবো যে এটাও আপনারা বিচার করুন, এগুলো বিচার করেও আমাদের সমর্থন করুন। মানে আমরা শুধু নেগেটিভ ভোটের উপর কিন্তু ভরসা করে, আমরা জানি যে শুধু নেগেটিভ ভোটের উপর ভরসা করে সরকারের এবার সেভাবেই যদি আঁকড়ে থাকতে হয় তাহলে একসময় মানুষ আমাদের উপর আস্থা হারাবে। যে কারণে আমরা প্রথম থেকে পজিটিভ রাজনীতির কথা কিন্তু আমরা বলতে চাই এবং সেভাবেই কিন্তু বিজেপি তার নির্বাচনী যে প্রচার সেটা কিন্তু সেভাবেই সাজাচ্ছে। সুজিত, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এখানে রন্তিদা যে বিষয়টা তুলে ধরলেন যে আমরা শুধুমাত্র নেগেটিভ প্রচার করব না, আমরা পজিটিভ প্রচারও করব। এখানে যদি মোটামুটি ভাবে তৃণমূল এবং বিজেপি একটি রাজ্যের শাসক দল, একটি কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল সবসময়ের জন্য চাইবে তারা রাজ্যে কি কি উন্নয়ন করেছে সেই বিষয়টা তুলে ধরার, বিরোধীরা বিরোধিতা করবে। ঠিক একই রকম ভাবে কেন্দ্রের শাসক দল চাইবে তারা কেন্দ্রে কি কি উন্নতি করেছে সেটা তুলে ধরার, বিরোধীরা বিরোধিতা করবে। এটা খুব সাদামাটা নিয়ম। মোটামুটি ভাবে গোটা বিশ্বের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, একটা সময় পর প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া কাজ করে। এখানে 10 বছর হয়ে গেল রাজ্যের শাসক দলের। ঠিক একই রকম ভাবে 2014 থেকে 2021 6-7 বছর হয়ে গেল কেন্দ্রের শাসক দলের। প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা কোন দিকে কাজ করবে নাকি কাজ করবে না? না, এটা এমনি স্বাভাবিক অঙ্কে বলা হয় যে সরকার যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করে, কিন্তু সেই সরকারটা যদি পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক বিরোধিতাটা হয় না। আমাদের এখানে গত 5+ এদিকে 6 প্রায় ধরা যাক 10-11 বছর ধরে উন্নয়নের নামে যেটা হয়েছে সেটা হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট। পরিষ্কার মুখে পাউডার মাখিয়ে বলে দেওয়া হয়েছে এই আমি করেছি। শহরের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, টিউব লাইট গুলো এতে খাম্বাগুলোতে লাল নীল আলো লাগিয়ে দেওয়া হয়েছে, বলেছে বিশাল উন্নতি। কন্যাশ্রীর নামে বলা হয়েছে আমরা ইউএনএ থেকে এনেছি, পুরস্কার এনেছি, আমাদের এই কোটি কোটি মেয়ে তারা স্কুলে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সরকারি তথ্যকে চ্যালেঞ্জ করে বলছি, এখনো গ্রামে গ্রামে মেয়েরা সাইকেল পেয়েছে, বিনা পয়সার বই পেয়েছে, তারা বিনা পয়সায় মিড ডে মিল পাচ্ছে কেন্দ্রের টাকা, তারা জুতো পেয়েছে, তারা ইউনিফর্ম পেয়েছে, কিন্তু তারা স্কুলে যায়। স্কুলের ড্রপ আউটের রেট বেড়েছে, এটা ঘটনা, মেয়েদের ক্ষেত্রে বলছি, স্কুলে ড্রপ আউটের রেট বেড়েছে। তাহলে যে উন্নয়নে বাচ্চা, এই যে এত শিল্প আলোচনা হচ্ছে, বারবার শিল্প সভা হচ্ছে, এগিয়ে বাংলা, অমুক তমুক বড় বড় স্লোগান, কত টাকা এখানে বিনিয়োগ হলো এখনো পর্যন্ত কোনো দিন পরিষ্কার হিসেব পাওয়া গেছে সরকারের কাছ থেকে? সুতরাং প্রাতিষ্ঠানিক বিরোধিতাটা তখনই তৈরি হয় যখন কিন্তু কোনো সরকার তার সঠিক ভূমিকাটা পালন না। এখানেও তাই হয়েছে। বামফ্রন্টের আমলেও 35 বছর প্রায় তারা রাজত্ব করেছে। প্রথম 15 বছর 20 বছরের মধ্যে কিন্তু প্রচুর কাজ হয়েছে, পরবর্তী 15 বছরে কিছু কাজ তার বিরোধিতাটা। এখানে 5 বছরের মধ্যেও কোনো কাজ হয়নি, খালি বড় বড় কথা হয়েছে, নাটক হয়েছে আর পাউডার মাখানো হয়েছে। প্রশ্নটা এই জায়গা, আমি যেটা রন্তিদেবের সঙ্গে একমত হব সেটা হচ্ছে যে সদর্থক ভূমিকা নিয়ে বিজেপি আসে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে নেতৃত্ব এখন রাজ্যে রয়েছেন তাদের মুখের ভাষা, সেই মুখের ভাষাটা মনে হয় শুনে মাঝে মাঝেই মনে হয়, কয়েকজনের, সবার কথা বলছি না, যে মাঝে মাঝেই মনে হয় যে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষার সঙ্গে কম্পিটিশনে নেমেছে। যদি আমি দেখি যে আমি এক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে চাইছি, তাহলে কিন্তু হিসেবটা গোলমাল হয়ে যায়। এই জায়গাটা সদর্থক ভূমিকার ক্ষেত্রে পার্টির এটা কিন্তু একটা খুব বড় জায়গা, এবং ইতিবাচক রোল কিন্তু সমস্ত নেতৃত্বকে নিতে হবে। একেবারে একটা ক্যাডার বেস পার্টিতে যা হওয়া উচিত তাই, কারণ আমি মনে করি বিজেপি একটা ক্যাডার বেস পার্টি, সেই পার্টিটাকে যেভাবে চালানো দরকার আমাদের রাজ্যে কিন্তু সেইভাবে চলছে না এখনো পর্যন্ত, এটা আমার মত। সুতরাং বিজেপি যদি সদস্য রোল করে তাহলে কিন্তু ওই প্রাতিষ্ঠানিক বিরোধিতা আলটিমেটলি আসবে না। আর এখানে যে প্রাতিষ্ঠানিক বিরোধিতার জন্য সরে যেতে হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। তৃণমূল যদি সরে যায় তার নিজের দোষের জন্য। মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে না? না, প্রতিষ্ঠান বিরোধিতা হওয়ার কোনো স্কোপই নেই, কারণ সে তার নিজেরই বিরোধী,
সেটা নিজেরই বিরোধী। সে তো বিরোধীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে তার বিরোধিতা করার জন্য। আজকে ধরো আমি উদাহরণ দিয়ে বলছি, শুভেন্দু অধিকারী চুপচাপ বসে আছেন কেন? সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতৃত্ব আজকে মাঝে মাঝে সরকার বিরোধী কথা বলছেন। কেন সাধন পান্ডের মতো পুরনো নেতা তিনি দলের বিরোধী কথা বলছেন? এই জায়গাগুলো কিন্তু অনেক হিসেব মেলানোর আছে। আমি ভাইকে তুলবো, ভাইপোকে তুলবো, আর যে আমার দলটাকে তৈরি করলো তাকে তুলবো না, এটা একটা যেমন ঘটনা। আবার পাশাপাশি আমি ছত্রধর মাহাতোর মতো একজন, যাকে মানে জনগণের কমিটির নেতা বলা হয় বটে, ওটা একটা মুখোশ, আসলে তিনি মাওবাদী, সেই মাওবাদী নেতাকে রাজ্য কমিটিতে নিয়ে আবার সেই 2011, 2009-10 লড়াই, সেই নন্দীগ্রাম, সেই এর লড়াই, সিঙ্গুরের লড়াই আবার ফিরিয়ে আনতে চাইছে। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার অবস্থাটা ভালো নয়। অনেকে দাবি করছে 2019-এর লোকসভা নির্বাচনে আদিবাসীদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গেছে, সেই ভোটটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে আনার জন্য এই ছত্রধর মাহাতোকে নিয়ে আসা মাস্টার স্ট্রোক। হ্যাঁ, 2018 আমি একটু কথা বলি, এটা আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। এই যে আদিবাসী ভোটকে পাওয়ার জন্য একটা ঘটনা, যে আদিবাসী ভোট যাতে আবার ফিরে আসে তার জন্য ছত্রধর মাহাতোকে তৃণমূল তার নিজের দিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা মস্ত বড় ভুল। আপনি জঙ্গলমহলে গিয়ে খোঁজ নেবেন, আমি নির্দিষ্ট করে বলছি, জঙ্গলমহলে গিয়ে খোঁজ নেবেন ছত্রধর মাহাতোর নামে এবং ছত্রধর মাহাতোর কার্যকলাপে সাধারণ আদিবাসী সমাজে কেমন ক্ষোভ এবং ভীতির সঞ্চার আছে, এবং তারা মনে করছে ছত্রধর যদি আবার ফিরে আসে, আবার সেই কার্যকলাপ হয়, তাহলে আবার জঙ্গলমহল অশান্ত হবে এবং জঙ্গলমহলের যে মানুষরা যারা শান্তিতে জীবন কাটাতে চান, নিরুপদ্রব অরণ্যের সন্তান, তারা শান্তিতে জীবন কাটাতে চান, তারা আবার বিপদের মুখে পড়ে, এটা কিন্তু মনে করছেন তারা। এবং এটা হচ্ছে তৃণমূলের আরেকটা বড় ভুল, এই আরেকটা বড় ভুল এটা হবে। ছত্রধর মাহাতোকে ফিরিয়ে এনে আবার সেই মাওবাদীদের টেনে আনা হচ্ছে, যা 2009-10 করা হয়েছিল। আমি এটাই বলতে চাইছি, অর্থাৎ একটা শান্তির বাতাবরণ যেটা এখন মানে তৈরি হওয়া দরকার আরো বেশি করে, সেখানে আবার নতুন করে অশান্তি টেনে আনা হচ্ছে, কারণ রাজনৈতিক ভাবে তৃণমূল অনেকটা পিছন দিকে সরে গেছে। আমি এটাই বলতে চাইছি। ঠিকই। বেশ, আরেকটা প্রশ্ন রাখবো। 2006 বিধানসভা নির্বাচন, বামেদের বিপুল আসন পাওয়া আমরা দেখেছি। তারপর থেকে শোনা যাচ্ছিল যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে শুদ্ধিকরণ শুরু হবে, যদিও সেই শুদ্ধিকরণ শব্দটা থেকে গেছে, খবরের কাগজে আমরা পড়েছি, সেই সময় সাংবাদিকতায় আমি আসিনি, টেলিভিশন চ্যানেলে আমি দেখেছি এই শুদ্ধিকরণ শব্দ অহরহ। সেই সময় অনেকেই দাবি করে থাকেন বা জোরালো দাবি করে থাকেন যে শুদ্ধিকরণ হয়নি বলেই 2009 থেকে বামেদের পতন শুরু হয়, যেটা 2011 গিয়ে শেষ হয়। আজও বামেদের ভোট ক্রমশ কমে যাচ্ছে। দুর্নীতি শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, দুর্নীতি প্রসঙ্গ যখন প্রবল ভাবে আসতে শুরু করলে এই আমফান পরবর্তী সময়ে, তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব তারা প্রকাশ্যে দলের নিচুতলার বেশ কিছু কর্মীকে শোকজ করা হলো বা যাবতীয় ব্যবস্থা নেওয়া হলো। এটা কি তাদের শুদ্ধিকরণ, মানে এই 21-এর নির্বাচনের দিকে তাকিয়ে? না, আমি আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেস যেটা গত 10-12 বছর ধরে করে আসছে, সেটা সবটাই নাটক। এই শুদ্ধিকরণটাও একটা নাটকের পদ্ধতি, এটা একটা স্ক্রিপ্টেড ফেলাসি বলতে পারো। এটা স্ক্রিপ্ট তৈরি করা একটা রাজনীতি, যে আমি এই জিনিসটা বলবো, এই জিনিসটা করব এবং মানুষকে ভুল বোঝাবো। মানুষকে ভুল বোঝানোর রাজনীতিটা কিন্তু এরা বরাবর করে এসছে, ইচ্ছে করে। কারণ এই দলটার সত্যি কথা বলতে কি কোনো সংবিধান বলে কিছু নেই। এই দলটার গঠন হয়েছিল ফুটপাতে দাঁড়িয়ে, এই দলটার মৃত্যুও হবে ফুটপাতে দাঁড়িয়ে। সমস্যা হচ্ছে যে একটা রাজনৈতিক দল যখন সে ঠিক রোল প্লে করবে, সেটা হবে একটা রাজনৈতিক ভূমিকা। এই দলটার কোনো রাজনৈতিক ভূমিকাই তো নেই। সুতরাং এই শুদ্ধিকরণ বলো বা মানে অন্য যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, হ্যাঁ, এই টাকা ফেরত নেওয়া, আরে বাবা, আমফানের টাকা তুমি চুরি করেছো, সরকারি টাকা চুরি করেছো, ধরা পড়েছো, তারপর বলছে আমার দলের লোক তো ফেরত দিয়ে দিয়েছে টাকা। তাহলে ফেরত দিয়ে দিলে অপরাধটা মুছে গেল? এটা তো কোনো যুক্তি হতে পারে না। এইভাবে যদি বলা হয় যে আমার দলের শুদ্ধিকরণ হচ্ছে,
মোটেই শুদ্ধিকরণ হচ্ছে না। দ্বিতীয়ত, যত টাকার হিসেব মিডিয়াতে এসেছিল অন্তত যে এত টাকা চুরি হয়েছে এইভাবে, সেই টাকার হিসেব কি সরকার আজ পর্যন্ত দিয়েছে যে এত টাকা এইভাবে কাটমানি নেওয়া হয়েছিল এবং এত টাকা ফেরত এসছে? আসেনি তো। কটা টাকা ফেরত এসছে? সুতরাং এই শুদ্ধিকরণ এদের মানে গোটাটাই হচ্ছে একটা ভাওতাবাজি। বামফ্রন্টের একটা শুদ্ধিকরণের পদ্ধতি ছিল, বিশেষ করে সিপিআইএম এর দলের মধ্যে শুদ্ধিকরণ একটা পদ্ধতি ছিল। তার কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা একটা প্রসেসের মধ্যে, এরা তো সেই প্রসেসটাই মানে না। সুতরাং এদের আবার শুদ্ধিকরণ করছে। রন্তিদা নিশ্চয়ই একমত হবেন সুজিতদার সঙ্গে। আমি বলি কিছু যোগ করতে চাইবেন সেটাই। হ্যাঁ, আমি বলি যে একটা দল যখন ক্ষমতায় আসে এবং বড় হয়, তার সংগঠনের যখন প্রসার ঘটে, তখন বাইরে থেকে, অন্য দল থেকে বলুন, বাইরে থেকে নানা রকম লোক সেই সংগঠনে আসে। সেটা কিন্তু বন্ধ করা যায় না। একটা দলকে বাড়াতে হলে তাকে তো সবসময় দরজা জানালা বন্ধ করে বসে থাকলে হয় না, তাকে তার সংগঠন বাড়াতে হবে, প্রসার করতে হবে, ফলে অনেক লোক আসে। এখন সিপিআইএমও তাই হয়েছিল। সিপিআইএম এর প্রচুর যে 15 বছর, সত্যি সিপিআইএম এ খুব ভালো কাজ করেছিল। যারা নেতৃত্ব দিয়েছিলেন ওই বামফ্রন্টকে প্রথম 15 বছর, সেই নেতৃত্ব সত্যি, সেই নেতৃত্বের কাছে অনেক কিছু শিক্ষণীয় হয়। কিন্তু তারপর যেটা হলো যে সিপিআইএম এরও ভেতরেও অনেক লোক ঢুকতে শুরু করলো। এই যে ঢোকার সময় একটা ছাকনি লাগাতে হয়, এই ছাকনিটা হচ্ছে শুদ্ধিকরণ। এখন মুশকিল হচ্ছে ঢোকার যে স্রোতটা আছে তাতে অনেক বেনজলও ঢুকে আসে। এই বেনজলটাই কিন্তু ক্ষতি করে। সিপিআইএম কে কিন্তু এই বেনজলটাই ক্ষতি করেছে। এবং বর্ধমান জেলা কমিটি তারা একটা, আমার মনে আছে 9-এর দশকে তারা ওদের একটা আন্তঃপার্টি নিয়েছিল, প্রস্তাব নিয়েছিল। তাতে ওরা বলেছিল যে আমাদের পার্টি ক্রমশ প্রমোটার, ঠিকাদার ইত্যাদি ধরনের মানুষের হাতে চলে যাচ্ছে। এটাই হয়তো এটা কিন্তু সিপিএম এর পতনের এটা একটা অন্যতম কারণ, যে এই বেনজলটাকে অনেকাংশে তখন নিয়ন্ত্রণ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, দেখবেন ঠিক এই যে বেনজল সিপিএম এ ঢুকেছিল তারাই পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঢুকে পড়ল। বামপন্থীদের একটা ছাকনি ছিল, তাদের একটা স্ট্রাকচার ছিল, একটা সাংগঠনিক নিয়ম নীতি কিছু ছিল, ডিসিপ্লিন ছিল, তারা অনেকদিন আটকে রেখেছিলেন এটাকে, শেষ থেকে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা নেই, প্রথম থেকেই এই বেনজলই গ্রাস করলো দলটাকে। এবং তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে অবস্থা, তার মূল কারণ এটা। এবার ধরুন বিজেপি বড় হচ্ছে, তার প্রসার ঘটছে, বিজেপিকেও দরজা জানালা বন্ধ করে থাকলে হবে না। বিজেপি তো অন্য দল থেকে আসবেন, অনেক লোকজন আসবে। এখন সেক্ষেত্রে একটা ছাকনি আমাদেরও রাখতে হবে, আমাদের একটা ছাকনি রাখতে হবে। আমরা যখন 2021-এর পর ক্ষমতায় আসবো, আমাদেরও মাথায় রাখতে হবে এই যারা বেনজলের মতো ঢুকে পড়লেন তারাই যদি দলটাকে শাসন করতে থাকেন, তাহলে আমাদের অবস্থায় বামফ্রন্ট বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হবে। সেটা যাতে না হয় তার জন্য বিজেপি সচেষ্ট আছে। আমি এটুকুই বলি, আর এর বেশি আমার পক্ষে আর মুখ খোলাটা উচিত নয় রাজ্য কমিটির সদস্য হিসেবে। সুজিতদার কাছে আবার ফিরে যাব। একদম প্রথম যে প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন সেখানে কেমন ভাবে নির্বাচন হবে এই একটা বিষয়, আরেকটা ছিল ভোটে অংশগ্রহণ নিয়ে আমি প্রশ্ন করেছি কেমন ভাবে। অনেকগুলো বিষয় এখানে উঠে আসলো। 11 নির্বাচনের সঙ্গে যখন 21-এর নির্বাচনের একটা তুল্যমূল্য বিচার বিভিন্ন জায়গাতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন রাখতেই হয় নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন শান্তিপূর্ণ হবে তো? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে নির্বাচন শান্তিপূর্ণ হবে। পঞ্চায়েত নির্বাচন, তারপরে আমাদের রাজ্যের 18 লোকসভা নির্বাচন, এগুলো দেখেছি। পুরসভা নির্বাচনেও দেখতাম, কিন্তু এখনো দেখার সুযোগটা হয়নি, করোনা এসে সেই দেখার সুযোগটা হারিয়ে দিয়েছে। তো একই ঘটনা ঘটত, কারণ পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট এটা একটা কি বলবো, মানে সোনার পাথর বাটির মতো ব্যাপার। আগে বলা হতো বিহারে ভোট মানে আগে থেকে মানুষ বুঝতে শুরু করতো কত লোক মারা যাবে। এখন সেটা পশ্চিমবঙ্গে কত লোক মারা যাবে, কত লোক মার খাবে, এই হচ্ছে রাজনৈতিক চেহারা এখন পশ্চিম। সুতরাং 2021-এর ভোট যে খুব শান্তিপূর্ণ হবে এটা কিন্তু ধরে নেওয়ার কোনো মানে নেই। প্রশ্ন হচ্ছে যে সেন্টার কিভাবে ভোটটা করাতে পারবে, এটা কিন্তু একটা মানুষ কিন্তু তাকিয়ে আছে কেন্দ্রের। কারণ নির্বাচন কমিশন সে একটা বডি মাত্র, তার কতগুলো পদ্ধতি আছে, সে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে গেলে দেখা যাবে যে যদি সেই সিআরপি কেও পাঠায় বা
সশস্ত্র ব্যাটালিয়নের কোনো টিমকেও পাঠায়, তাহলে কিন্তু তাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের আন্ডারে কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কিছু আশা করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেটা আমরা আশা করি, যেটা সাধারণভাবে আশা করা যায় না, সেটা হচ্ছে যে এবারে মানুষ অনেক বেশি সচেতন। মানুষ কিন্তু বুঝে গেছে যে নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে। আমার লড়াইটা কোনো দল আমার হয়ে লড়বে, আমার লড়াইটা আমাকে লড়তে হবে, আমার ভোটটা আমাকে দিতে হবে। এই জিনিসটা মানুষের মধ্যে যত বেশি ছড়াবে তত বেশি কিন্তু সে সচেতন। কারণ পশ্চিমবঙ্গের একটা মানে কপাল পোড়া পশ্চিমবঙ্গ বলা হয় একটি কারণেই, সেটা হচ্ছে যে রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সময় কেন্দ্র বিরোধিতা হয়েছে, এবং সবচেয়ে বেশি সময় এখানে যারা শাসক দল হিসেবে রয়েছে তারা কোনো সময় কেন্দ্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায়। এখন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে কোনো রাজ্যের কখনো কোনো উন্নতি হতে পারে, এটা হয় না, অসম্ভব ব্যাপার। কারণ অনেকগুলো ব্যাপারে আমাদের যেমন কেন্দ্র যেমন আমাদের উপর নির্ভর করে, সেরকম ভাবে রাজ্যও কিন্তু কেন্দ্রের উপর নির্ভর করতে হয়, এটাই নিয়ম। এবারে আমি প্রথম দিন থেকে কেন্দ্রের বিরুদ্ধে ঝগড়া করবো, এবং সেই ঝগড়াটা রাজনৈতিক ঝগড়া, আমার রাজ্যের উন্নয়নের জন্য ঝগড়া নয়, আমার রাজ্যের মানুষের জন্য ঝগড়া নয়, তাহলে এর জন্য সরকারিয়া কমিশন থেকে অনেক কিছু হয়েছে, অনেক ইতিহাস আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা পাল্টায়নি, পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা একই জায়গায়। সুতরাং এবছর মানুষ বিজেপিকে অনেকটাই সদর্থক ভোট দিতে পারে এইটা ভেবে যে কেন্দ্রের সহযোগিতা, রাজ্য সরকার যদি বিজেপির হয় তাহলে কেন্দ্রের সহযোগিতা পাবে, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়াবার একটা সুযোগ পাবে। এই সুযোগটা পাওয়ার জন্য মানুষ কিন্তু এবারে ভোট দেবে এবং সদর্থক ভূমিকা নেবে, এটা আমার ধারণা। এরপরে বাকিটা তো সরকারের সহযোগিতা। আর সত্যি কথা বলতে কি, মার যদি দেয় এবারে মার খাবে, মানুষ কিন্তু এবার রুখে দাঁড়াবে, কারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে বাজার কোথায় গেছে? করোনা আর কোনো রাজ্যে হয়নি, শুধু পশ্চিমবঙ্গে হয়েছে। 50 টাকা 60 টাকার কমে কোনো আনাজ খেতে পাচ্ছি না, আলুর দাম 40 টাকা ছুঁই। কি হচ্ছে এগুলো? কোথাও কোনো কন্ট্রোল নেই, মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে কিন্তু তার কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না, উনি বলে যাচ্ছেন। এইভাবে তো একটা রাজ্য চলতে পারে। এটাই হচ্ছে আমার বক্তব্য, যে ভোট হবে এবং সেটা পজিটিভ ভোট হবে, মানুষ তার ভূমিকা নেবে, সরকারকে সাহায্য করবে। যদি না করে তাহলে যারা বিরোধিতা করবে তারা তার ফল করবে। রন্তিদা, একই প্রশ্ন রাখবো একদম। আপনি রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, মানে আপনি সুজিত দা, আপনাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, সেখানে দাঁড়িয়ে নির্বাচন শান্তিপূর্ণ হবে তো? যেটা একদম সাধারণ মানুষ হিসেবে আমরা প্রত্যেকে চাই, রক্ত না ঝরুক, নির্বাচন শান্তিপূর্ণ হোক। এই সংশয়টা পশ্চিমবঙ্গের মানুষের মনে কিন্তু এখন ঢুকে গেছে যে ভোটটা দিতে পারবো কিনা। এবং দেখুন, এই যে পঞ্চায়েত নির্বাচন বলুন, পুরসভা নির্বাচন বলুন, লোকাল বডি গুলোর যে নির্বাচন, যেগুলো সম্পূর্ণ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে, সেখানে কোনো স্বচ্ছ নির্বাচন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা দেখিনি স্বচ্ছ নির্বাচন, অবাধ, সন্ত্রাস, হিংসা, ফলে ওই নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছে। লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন, কেন্দ্রের নির্বাচন কমিশন সেটা পরিচালনা করেন, ফলে সেখানে অনেকটা স্বচ্ছতার আশা করা যায়। এবং তারা চেষ্টা করেন, কেন্দ্র সরকার, যে তখন তো প্রশাসনটা তাদের হাতে চলে যায়, তারা সেখানে পুলিশদের, যেসব পুলিশ বা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বদলি করে কিছুটা চেষ্টা তারা করেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে। কিন্তু তাতেও কিন্তু আমি নিজে নির্বাচনের প্রার্থী হিসেবে দেখেছি, তাতেও পুরোপুরি স্বচ্ছ নির্বাচন হয় না। কেন হয় না বলছি, অনেকটা নির্ভর করে পুলিশের উপর। ধরুন, এই যে কেন্দ্র বাহিনী আসে, তাদের কিন্তু বুথের ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই, তারা বুথের বাইরেটুকু তারা দেখবে। সেখানে তারা ঠিক ভোটের লাইনে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, বাইরে বোমাবাজি হলো কিনা, সেখানে তারা বন্দুক গুছিয়ে চলে যাবে, এইটুকু করে। আমি নিজে দেখেছি ওই ভোটের দিন বুথের ভেতর তো তাদের ঢোকার কোনো অধিকার নেই। সেইখানে বুথের ভেতরে তৃণমূল কংগ্রেসের যারা এজেন্ট থাকে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঢুকছেন পাস নিয়ে, তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বসে আছে, সেখানে বিরোধী এজেন্টদের রীতিমতো ভয় দেখিয়ে চুপ করে বসে থাকতে বাধ্য করা, এবং ভেতরে অবাধে নিজেদের ইচ্ছে মতো ভোট দিয়ে যাচ্ছেন এই কেডাররা। ফলে আপনি বাইরে কেন্দ্রীয় বাহিনী রাখলেন, ভেতরে তৃণমূল কংগ্রেস তাণ্ডব করলো।
এইটা তখনই বন্ধ হবে যদি পুলিশ নিউট্রাল হয়ে যায়। পুলিশ যদি মনে করে যে না আমি নিরপেক্ষ ভূমিকা পালন করবো ভোটের দিন, তৃণমূল কংগ্রেসের কোনো দাদার কথা আমি শুনবো না, তাহলে কিন্তু ছবিটা বদলে যাবে। এখন মুশকিল হচ্ছে আমাদের পুলিশের ভেতরে অনেকে বদলেছেন, আমি নাম করছি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় রিলিফের কাজ করতে গিয়ে বা সভা সমিতি করতে গিয়ে দেখি অনেক জায়গায় সভায় এরকমও হয়েছে যারা স্পেশাল ব্রাঞ্চের অনেক অফিসার সভার বক্তব্য শুনতে এসছেন আমার সরকারি ডিউটিতেই, পরে সভা শেষ হওয়ার পর তারা এসে চুপি চুপি তাদের মানসিক সমর্থনের কথাও জানিয়ে গেছেন। এটাও ঘটেছে এবং অনেকে আমাকে বলেছেন যে পুলিশ ফোর্সের একটা বড় সমর্থন আপনাদের দিকে আছে। তার ঘটনা, চাকরির ভয় তাদের অনেক সময় চুপ করে থাকতে হয়, কিন্তু আবার এটাও ঠিক পুলিশ ফোর্সের একটা অংশ মূলত দুর্নীতিগ্রস্ত যে অংশটা, সবাই তো সৎ নয়, দুর্নীতিগ্রস্ত অংশ, দুর্নীতিগ্রস্ত আইপিএস অফিসার, দুর্নীতিগ্রস্ত থানার যে দুর্নীতিগ্রস্ত ওসি, তারা তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করে। কারণ তৃণমূল কংগ্রেস একটা কাজ করেছে যে তুমি যদি আমার কথা শোনো তোমার দুর্নীতিতে আমি বাধা দেবো না, মানে তুমি করে খাও আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তুমি আমাকে দেখো। এখন এই পুলিশ অফিসারদের যদি ওই নির্বাচন কমিশন ঠিক মতো টাইট করতে না পারেন, তাহলে কিন্তু নির্বাচন অবাধ হবে কিনা সেই সংশয় থেকেই যায়। তবে এটা ঠিক যে মানুষ, যেটা সুজিত বলল, মানুষ যদি মনে করে পরিবর্তন করে দেবে, সেক্ষেত্রে কিন্তু মানুষ পরিবর্তন করে দেবেই, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। যতই আপনি গুন্ডা নামান, মাস্তান নামান, এটা শেষ পর্যন্ত আটকানো যায় না। এবং আমি এই এবার আমফান এবং করোনার সময় রিলিফের কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় আমারই নিজের অভিজ্ঞতা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা বস্তিতে গেছে রিলিফের কাজ করতে করোনার সময়। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা বলেছে কাজ করতে দেবো না, বস্তির মেয়ে পুরুষরা বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস ক্যাডারদের তাড়া করে পাড়া ছাড়া করে দিয়ে, মানে বস্তি থেকে বের করে দিয়েছে। টালিগঞ্জে আমার অভিজ্ঞতা হয়েছে, টালিগঞ্জে একটা বস্তিতে করোনার সময় রিলিফ দিতে গেছি, তো ওখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা শাসিয়েছে যে আমরা রিলিফ দিতে দেবো না এদের, তারা 10-15টি ছেলে ভিড় করে দাঁড়িয়েছিল। বস্তির মেয়ে এবং পুরুষরা তারা বেরিয়ে এসছে, বলছে রিলিফ দিতে দেবেন না, মানে আমরা তো চাল গম কিছু পাইনি, আপনারা রিলিফ, এটা করোনার প্রথম দিকে, প্রথম 1 মাসের ভেতরে রিলিফ দিতে দেবেন নাকি, ইয়ার কি হচ্ছে এটা বলে তারা করে ওই তৃণমূল কংগ্রেসের ওই মাস্তানদের বস্তি ছাড়া করে দিয়েছি। এই জায়গাটা কিন্তু মানুষ পৌঁছে গেছে। ফলে এবার বোধহয় অত সহজে আর মানে ওই নিজেদের পুলিশ আর নিজেদের ক্যাডারদের দিয়ে ভোটটা করা যাবে। ছুঁয়ে যাওয়া উচিত, যেটা হচ্ছে মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস বিজেপি, এতে কোনো সন্দেহ, কিন্তু কোনোভাবে হাং সিচুয়েশন যদি হয়ে যায়, অর্থাৎ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গে এবারে একটা পরিবর্তন আসছে, এতে কোনো সন্দেহ, কিন্তু সেই পরিবর্তনটা যদি হাং সিচুয়েশন, তাহলে কি হবে? এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, যে কংগ্রেস সিপিএম তারা সবার নিচে থাকবে, এতে কোনো সন্দেহ। প্রথম দল কি হবে, বিজেপি হবে না তৃণমূল? ধরে নেওয়া যাক যে, যদি ধরেই নি যে তৃণমূল কংগ্রেসই মেজর পার্টি, বেশি পার্টি, তাহলে কি কংগ্রেস আবার তার জোট ভেঙে 2016 মতো তৃণমূলের সঙ্গে হাত মেলাবে? অথবা এমনটাও কি হবার সম্ভব, 2011 মতো তৃণমূলের, হ্যাঁ, এবং আদৌ এটা সম্ভব 2011 মতো, তাই? এবং এটা কি আদৌ সম্ভাবনা আছে যে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, বিজেপির কাছাকাছি চলে এলো, অথবা বিজেপি মেজর পার্টি হলো, তৃণমূল কংগ্রেস সেকেন্ড পার্টি হলো, বিজেপি তৃণমূল একসঙ্গে জুড়ে যাবে, এরকম হবে না তো? এই সন্দেহটাও কিন্তু মাথা চাড়া দিচ্ছে। রন্তি যদি কিছু বলে। আমি একটু বলি। প্রথমত, বিজেপি তৃণমূল এক হবে না, এটা কোনো মানে সে বিষয়ে কোনো সন্দেহই থাকার দরকার। বিজেপি তৃণমূল এক হবে না। আর যেটা হাং পার্লামেন্ট বলছে সুজিত, এখন দেখুন নির্বাচনে তো ফলাফল কি হবে এত আগে বলা যায় না, অনেক কিছুই হতে পারে। আমার নিজের বিশ্বাস বিজেপি সরকার করবে, কিন্তু তাও যদি ধরে নি যে যদি হাং একটা অ্যাসেম্বলি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু বড় প্রশ্ন। সেক্ষেত্রে এটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসটা হয়তো সেক্ষেত্রে ভেঙে যাবে, সেইটা দেখার। এবং আমার নিজের ধারণা ভোট অব্দি যাবে না, তার আগেই এবার পুজোর পরেই হয়তো আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে। এবং এমনও হতে পারে যে 2021-এর 27শে মের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিধানসভায় অনাস্থায় পরাজিত হয়ে বিদায় নিল। এরকম ঘটনা ঘটতে পারে, এগুলো কোনোটাই আমি আশ্চর্য যাব না সেটা যদি হয়, সেটাও হতে পারে। এবং সেক্ষেত্রে হলে
রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, নির্বাচন হয়তো এগিয়ে এলো শিডিউল সময়ের আগে, এরকম অনেক কিছুই হতে পারে। আর যদি আমার মনে হয় যদি ওরকম হান অবস্থা হয়, দেখুন সব থেকে অসুবিধা হবে কংগ্রেস এবং সিপিএম এর, তারা কাকে সমর্থন করবে বুঝতে পারবে না। সেক্ষেত্রে কি মহারাষ্ট্র মডেল হতে পারে? না, বিজেপি কাউকে ভাগানোর চেষ্টা করবে। না না, মহারাষ্ট্র মডেল মানে বিজেপিকে আটকানোর জন্য বাকি দলগুলো একসঙ্গে, মানে বাম, কংগ্রেস, তৃণমূল। আমার মনে হয় না সেটা করা এদের পক্ষে সম্ভব হবে, কারণ কংগ্রেস বা বামপন্থীদের পক্ষে বলুন, সেখানে মমতার হাত চট করে ধরলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। কংগ্রেসের অনেকেই যারা এখনো কংগ্রেস করেন তারা কিন্তু মূলত তৃণমূলের ওপর ক্ষুব্ধ। এখনো যারা কংগ্রেস করেন তারা মূলত তৃণমূলের ওপর ক্ষুব্ধ, এবং সেক্ষেত্রে মমতাকে এখন এই বামপন্থী বা কংগ্রেসের একটাই লক্ষ্য কিন্তু মমতাকে আটকানো। এবং সেক্ষেত্রে যদি কেউ বোঝেন যে এরকম হাং অ্যাসেম্বলি হতে চলেছে বা হাং অ্যাসেম্বলি হয়ে যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে কংগ্রেস থেকে বামপন্থীরা ভাঙবে না, ওটা ভেবে লাভ নেই, ওরা ভাঙবে না। কংগ্রেস ভাঙতে পারে, তৃণমূল কংগ্রেস ভাঙতে পারে, বিজেপি ভেঙে তৃণমূলের সঙ্গে বা বিজেপি তৃণমূলের সঙ্গে হাত মেলাবে। তবে আমার মনে হয় যে হাং হবে না, বিজেপি ক্ষমতায় আসবে। তাছাড়া কংগ্রেস এবং সিপিএম এর এমন কিছু স্ট্রেংথ নেই যে তারা একটা মেজর সংখ্যক আসনে জিতবে এবং তারা একটা মানে নির্ণায়ক জায়গায় পৌঁছে যাবে, এরকম সম্ভাবনা কম হচ্ছে। যা কিছু হবার হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। অসংখ্য ধন্যবাদ। হয়তো আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু কোথাও তো একটা থামতে হয়। আবার হয়তো কোনোদিন এইরকম একটি আলোচনা নিয়ে হাজির হয়ে যাব। সুজিত দা আপনাকেও আশা করছি পাবো, এবং রন্তি দা আপনাকেও আশা করছি পাবো। আরো একবার ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দত্ত অ্যান্ড সন, সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।